গল্পের নাম ওহে প্রেয়সী ভালোবেসে, লেখা মারিয়া মিম, ছদ্মনাম, পর্ব সংখ্যা 13। আজ থেকে 1.5 মাস আগের ঘটনা। তখন মাঝরাত, চারপাশে চেয়ে আছে নিস্তব্ধতা। প্রকৃতি ধারণ করেছে শান্ত আর নির্মল রূপ। বাড়ির সবাই ঘুমের রাজ্যে পাড়ি জমালেও ঘুম ছিল না আমার চোখে। হয়তো আরও একটি মানব শরীরও জেগেছিল, সে আর কেউ নয়, প্রিয়। আমি যখন নরম তোলা বিছানায় শুয়েও ছটফট করছি, তখন আমার রুমের দরজা খোলার মৃদু আওয়াজ পাই, যা শান্ত প্রকৃতিতে ঝড় আওয়াজ তোলে। কেউ একজন দরজা ভেদ করে খুব সন্তর্পণে এগিয়ে আসে আমার নিকটে। একসময় তার হাতের কোমল ছোঁয়া পড়ে আমার মাথায়। ধীরে ধীরে স্পর্শ বৃদ্ধি পায়। বুঝতে বাকি থাকে না আম্মি এসেছে। আম্মির প্রতি সে সময় খুব বেশি অভিমান জমা ছিল মনে। তাই আমার মাথা থেকে আম্মির হাত সরিয়ে দিতে নেই। তখনই আম্মির কিছু কথা শুনে থমকে যায় আমি। আম্মি মৃদু কণ্ঠে বলল, মায়ের উপর খুব রাগ হয়েছিল, তাই না রে মা? কিন্তু বিশ্বাস কর, তোর মা যে নিরুপায়, আর কোনো উপায় যে নেই আমার কাছে। আমার সবচেয়ে বড় ধন তুই। তোকে বাঁচাতে যা করার লাগে সব করবো রে মা। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও তোকে রক্ষা করবো রে। আম্মির কথা শেষ হতেই উঠে বসে আমি। আমাকে উঠতে দেখে কিছুটা হকচকিয়ে যায় আম্মি। আম্মি হয়তো ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি। আম্মি তাড়াতাড়ি চলে যেতে নিলে আম্মির হাত ধরে নিই। আম্মিকে বিছানায় বসিয়ে বললাম, আমাকে বাঁচাতে মানে কি আম্মি? কি মারবে আমাকে? কার থেকে ভয় পাচ্ছ তুমি? আম্মি আমতা আমতা করে বলল, কী সব বলছিস প্রিয়? তোকে আবার কে মারবে? উল্টাপাল্টা শুনেছিস তুই? উল্টাপাল্টা শুনিনি আমি, ঠিকই শুনেছি। প্লিজ আম্মি, সত্যিটা বলো। আমাকে কসম দিয়ে তুমি আটকে রেখেছো কেন আম্মি? দেখ প্রিয়, বাড়াবাড়ি করিস না, চুপচাপ ঘুমিয়ে। আর কাল ডিভোর্স পেপার আসলে তাতে সুন্দর মতো সাইন করে দিবি। কোনোরূপ পাগলামি করবি না। বলে আম্মি চলে যেতে নিলে আমি বললাম, প্রিয় ডিভোর্স হতে দিবে না আম্মি, কিছুতে হতে দিবে না। দিতে হবে ওকে। দেখ প্রিয়তা, মা আমার, পাগলামি করিস না। তুই না আমার লক্ষ্মী মেয়ে, আমার সব কথা শুনিস। তাহলে এখন এমন কেন করছিস? আমি আমার এক মেয়েকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না রে মা। মায়ের শেষ কথায় অবাক হয়েছিলাম আমি, কারণ আমার জানা মতে আমার কোনো বোন কখনোই ছিল না। তাহলে আম্মি এই কথাই কেন বললো? আম্মিকে বললাম, আর এক মেয়ে মানে কি আম্মি? আমার আর একটা বোন ছিল? আম্মি হয়তো তখন বুঝতে পেরেছিল কথা বলতে গিয়ে গোপনীয় কথা বলে ফেলেছে। আমি কথা ঘোরাতে আমতা আমতা করে বলল, কী সব বলছিস? কিসের বোন? ভুলভাল বলছিস। বলেই চলে যেতে নিলে আম্মিকে আটকাই। আমি, সত্যি করে বলো তো, কে মারবে আমাকে? আর আমার বোনের কি হয়েছিল? আমি কিছু বলতে পারবো না, ছাড় আমায়। বলতে তো তোমায় হবে মামি। হঠাৎ আগত কণ্ঠে আমি আর আম্মি দরজার দিকে তাকাই। প্রিয় ভিতর প্রবেশ করেছে। ভিতর প্রবেশ করে সতর্কতার সাথে দরজা বন্ধ করে এগিয়ে আসে আমাদের দিকে। এসে আম্মির এক হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলল, আমি তোমাদের সব কথা শুনেছি মামি, কিন্তু বুঝতে পারছি না কি এমন কারণ আছে যার জন্য তুমি ভয় পাচ্ছ। কে মারবে প্রিয়তাকে? কারো এতটা সাহস হবে না যে এই পরিবারের মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে, আর তো সেখানে প্রিয়তাকে আঘাত করা। তাহলে কেন ভয় পাচ্ছ মামি? কেন নিজের কসমের বেড়া জালে ওকে আবদ্ধ করছো? যদি আমার উপর রেগে থাকো তাহলে আমাকে শাস্তি দাও। কেন দুজনকে শাস্তি দিচ্ছ? আর মামি, আর এক মেয়ে মানে কি? প্রিয়তাই তো তোমার একমাত্র মেয়ে। তাহলে আর এক মেয়ে কোথা থেকে আসলো? আর সে হারিয়ে গেল কি করে? প্লিজ মামি, বলো আমাদের। এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, প্রিয়তার উপর কোনো রকম আঘাত আসতে দিব না মামি। ওর শরীরে কোনো আঘাত লাগার আগে তা আমার উপর নিয়ে নেব, বিশ্বাস করো আমায়। প্রিয়কের কথা শেষ হতেই নিঃশব্দে কাঁদতে থাকে আমার আম্মি। খুব কম সময় আমি আমার আম্মিকে কাঁদতে দেখেছি। আম্মিকে শক্ত করে জড়িয়ে ধরিয়ে আমি আম্মি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, জানিসই তো তোরা, বাবা মাকে ছোটবেলায় হারিয়েছিলাম আমি। যেই চাচা চাচি আয়রা বলতে পাগল ছিল, তারাই বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে জোর করে ভাগ বসালেন আর আমাকে বের করে দিলেন।
ঠাঁই হলো মামা বাড়িতে। সেখানে থেকেও দুবেলা ভাতের সাথে কিছু কটু কথা গিলতাম। স্কুলে পড়া তো আগেই বাদ হয়ে গিয়েছিল। এর মাঝে তোর দাদা আমাকে তোর বাবার জন্য দেখতে এলেন। বয়স কম ছিল আমার, সেই সাথে সৌন্দর্য থাকার কারণে তারা পছন্দ করে। আর মামা মামকেও আর আমার বোঝা বইতে হবে না, তাই তারাও রাজি হয়ে গেল। বিয়ের 3 মাসের মাথায় নিজের ভিতর অন্য প্রাণের অস্তিত্ব টের পেলাম। তখন তোর বাবা খুব খুশি ছিল, বদরাগী হলেও সে সময় আমার খুব খেয়াল রাখতো। কিন্তু বিপত্তি বাধল যখন পরীক্ষা করার পর জানতে পারে সেই ছোট প্রাণটা ছেলে নয়, বরং মেয়ে। তখন শুরু হয় তার পরিবর্তন। এরই মাঝে একদিন এসে বলল, তৈরি হয় না, চেক আপের জন্য যেতে হবে। আমিও কিছু না ভেবে তৈরি হয়ে গেলাম। হাসপাতালে যাওয়ার পর চেক আপের আগে তোর বাবা আমাকে পানি খেতে দেয়, আর সেটা খাওয়াই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তাতে ঘুমের ওষুধ দেওয়া ছিল, যার ফলে চেক আপ করার সময় ঘুমিয়ে যাই আমি। আর যখন ঘুম থেকে ওঠে তখন নিজের ভিতরে খালি খালি লাগে, বুঝতে পারি সব শেষ হয়ে গেছে। তখন থেকে তোর বাবার প্রতি রাগ ছিল আমার, সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু কোথায় যাব বল, যাওয়ার জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে থেকে যাই। এরপর কেটে যায় আরও 5 মাস। সে সময় আবারও নিজের ভিতর প্রাণের অস্তিত্ব টের পাই। তুই এসেছিলি। এবারও পরীক্ষায় যখন দেখলো মেয়ে, তখনও তোকে মেরে ফেলতে চেয়েছিল। অনেক কাকুতি মিনতি করার পর শুনেছিল আমার কথা। তুই যখন জন্ম নিলি ভয় হতো আমার, আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম। তোর খেয়াল রাখতে পারতাম না, রাতে 2 চোখের পাতা এক করতে পারতাম না, ভয় হতো। বারবার মনে হতো এই বুঝি তোকে মেরে ফেললো। কিন্তু সে সময় তোর মামনি তোকে সামলালো, নিজের মেয়ের মতো সব সময় তোর যত্ন নিত। একটু থেমে প্রিয়কের দিকে তাকিয়ে বলল, সেই সাথে ছিলি তুই প্রিয়, মাত্র 7 বছর বয়স তখন তোর। তবুও কত সুন্দর করে প্রিয় তার খেয়াল রাখতিস, যেন একটা পুতুল ছিল তোর কাছেও। যতদিন গিয়েছে তোর ভালোবাসা বেড়েছে প্রিয়র প্রতি। ওর সামন নাগাতে অস্থির হয়ে পড়তিস তুই। এত কিছু করার পর তোর উপর রাগ করে থাকি কি করে? তুই যে অজান্তেই আমার মেয়েটার আরও একটা বিপদ হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলিস। আমি সব কথা আমরা নীরব শ্রোতার মতো শুনছিলাম। এর মাঝে কখন যে আমাদের দুজনের চোখ ভিজে গিয়েছে তা টের পাইনি আমরা কেউই। প্রিয়ক বলল, কোন বিপদ মামি? কিসের কথা বলছো তুমি? আমি তখন আমাকে উদ্দেশ্য করে বলল, তোর মনে আছে প্রিয়, একবার স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাসায় এসেছিলি। সে কি কান্না তোর? থেকে কান্নার কারণ জিজ্ঞেস করলে বলেছিলি একটা ছেলে তোকে বাজে কথা বলেছে, অন্য মেয়েদের সাথে বাজে ব্যবহার করেছে, মেয়েদের ওড়না নিয়ে টানাটানি করেছিল। সে আর কেউ নয়, রায়ান, যার সাথে তোর বাবা তোর বিয়ে ঠিক করেছিল। সবটাই জানতো তোর বাবা, তবুও জেনে শুনে তোকে ওখানে দিতে চেয়েছিল। এবারে কারোর সাহস নেই তোর বাবা চাচুর উপর কথা বলা, তাই প্রিয়কের সেদিনের কথাও কেউ শোনেনি। এরপর আম্মির রায়ানের সাথে আমার বিয়ের মাধ্যমে যে ব্যবসার সম্পর্কে কথা বললেন, সব শোনার পর বলার মতো কিছু ছিল না আমাদের কাছে। প্রিয়কা চুপ করে শুনছিল যে মামাকে সবসময় সম্মান করে এসেছে, সেই মামার এই রূপ হয়তো তার বিশ্বাস হচ্ছিল না। নিচু কণ্ঠে প্রিয়ক বলল, মামা এরকম করতে পারে বিশ্বাস হয় না। নিজের মেয়েকে কিভাবে মারার কথা ভাবতে পারে? আর তুমি এত কিছু কি করে সহ্য করেছো মামি? আমি তাচ্ছিল্যে হাসি এসে বললাম, কি করব বল, এছাড়া আর কোনো উপায় নেই যে আমার। একটু থেমে আম্মি আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, সব তো শুনলি, এবার আর কোনো পাগলামি করিস না। ডিভোর্স এখন তোদের দুজনের জন্যই মঙ্গল, নয়তো কি হবে তা আমি আর ভাবতে চাই না। এসব জানার পর তো প্রিয় তাকে ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না মামি। প্রিয়কে কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে রইল। প্রিয়কে আবারও বলল, হ্যাঁ মামি, আমি কখনোই ওকে ডিভোর্স দেবো না মামি। ওর জন্মের পর যেন একটা ছোট পুতুলের মতো খেয়াল রেখেছিলাম, ওর তেমনি এখনও রাখবো। মামা সম্পর্কে আজ যা জানলাম তারপর তো ওকে এখানে রাখার কোনো প্রশ্ন আসে না। মামা নিজের স্বার্থের জন্য প্রিয়তাকে নিয়ে যে কি করবে তা ভাবতে পারছি না। কিন্তু আম্মের কথা কেটে প্রিয় বলল, কোনো কিন্তু নয় মামি,
প্রিয়তার কোনো ক্ষতি আমি হতে দেব না, কথা দিচ্ছি তোমাকে। তুমি শুধু তোমার দেয়া কসম প্রিয়তার উপর থেকে উঠিয়ে নাও। প্রিয়কের কথায় ভরসা পাই আমি, আমার উপর থেকে উঠিয়ে নেয় তার কসম। পরের দিন সকালে খুব ঝামেলা হয়। ডিভোর্সের জন্য অস্বীকার করলে বাবা আমার গায়ে হাত তোলে। দ্বিতীয়বার আমাকে আঘাত করতে গেলে আমার ঢাল হয়ে থাকে প্রিয়ক। ফলে বাবা আমার সাথে তার আর কোনো সম্পর্ক নেই বলে জানায়। সেখান থেকে চলে আসি আমরা, মামনি আর ফুপাও আমাদের সাথে চলে আসে। এখানে আসার পর মামনি প্রিয়কের উপর রেগে থাকে খুব, তবুও তা খুব একটা প্রকাশ করে না। 1 সপ্তাহ কেটে যায় এভাবে। এর মাঝে একদিন প্রিয়কের ফোন আসে তার অফিস থেকে। মাস 2-এর জন্য তাকে বাইরে যেতে হবে। প্রিয়ক যেতে না চাইলেও আমি তাকে যেতে বলি। তবে যাওয়ার আগে আমাকে আবিরের সম্পর্কে বেশ কিছু বিষয় জানিয়ে দেয়, আর সেই সাথে সতর্ক করে রেখে যায় প্রিয়কের কথা মানতে। এখনও আবিরের সাথে কথা বলি আমি, কারণ যা বলেছে তারপর প্রিয়কের এখানে অনুপস্থিত আমার জন্য বিপজ্জনক। তবে 2 দিন আগে প্রিয়ক জানতে পেরেছে পর ডায়েরি আমার কাছে, ফলে রেগে যায় আমার উপর। 2 দিন আমার সাথে কথা বলে না। তবে প্রিয়কের এখান থেকে যাওয়ার পর মামনির রাগ পড়ে গেছে, কারণ মামনিও সব সত্যিটা জানতে পারে। সেই সাথে মামনির কাছে শুনছিলাম ছোট পুপির কাহিনী। ফোনের রিংটোনের শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। মেসেজ এসেছে। মেসেজে প্রিয়ক আর কেউ নয়, প্রিয়কই। ছোট বার্তা লেখা, ঘুমিয়ে পড়ো, রাত জাগা আমার পছন্দ নয়। এই ছোট কথাটাই আমার মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। যে মানুষটা আমার রাত জাগা পছন্দ নয়, অথচ সেই মানুষটাই রাতের পর রাত জেগে তার গল্পে আমাকে সাজিয়েছে। ফোনটা পাশে রেখে চোখ বুজে শুয়ে পড়ি। একসময় পাড়ি জমায় ঘুমের রাজ্যে। চলবে।